টেকসই অর্থনীতির বড় ভরসা হতে পারে কৃষি। অভিমত বিশ্লেষকদের। কৃষিভিত্তিক শিল্প বাড়ানোর তাগিদ। টেকসই যান্ত্রিকীকরণের সুফল মিলতে পারে উৎপাদন। যুবলীগের বহু প্রতীক্ষিত কমিটি 201 সদস্যের মধ্যে অনেক নতুন মুখ বাদ গেলেন বিতর্কিতরা। পুনর্গণনাতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা। বাইডেনের রাজপথে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। নতুন প্রশাসনের সঙ্গে নানামুখী কাজের সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। উয়েফা নেশনসের এই লিগে ইউক্রেনের বিপক্ষে জার্মানির জয়। অন্য ম্যাচে পর্তুগালকে 0-1 গোলে হারিয়েছে ফ্রান্স। নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় স্থায়ীভাবে হল বন্ধের আশঙ্কা। বিনিয়োগ উঠে না আসায় শঙ্কায় প্রযোজকরা। সিদ্ধান্ত আসতে পারে আমদানি। এবং অতিথি পাখির কলরবে মুখর জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। পরিবেশ ভালো থাকায় অন্য বছরের চেয়ে পাখির সংখ্যা বেশি বলছেন প্রাণী বিশেষজ্ঞরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে। সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার দ্বিতীয় ধাক্কায় যখন নতুন করে বিপর্যস্ত হচ্ছে পোশাক সহ বিভিন্ন শিল্প ও সেবা খাত, তখন কৃষি হতে পারে আগামী দিনে টিকে থাকার বড় ভরসা, এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। এক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্প এবং কর্মসংস্থান বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বলছেন, কৃষির উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে টেকসই যান্ত্রিকীকরণ এবং অপ্রচলিত কৃষিপণ্যের উৎপাদন বাড়ানো গেলে এ খাতে নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কৃষি শুমারি 2019-এর তথ্য বলছে, দেশের প্রায় 47% পরিবার এখনো কৃষির উপর নির্ভরশীল। কৃষি নির্ভর বাংলাদেশে শিল্পের আধিপত্য বাড়লেও এখনো মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান প্রায় 14%। বিবিএস-এর করা শ্রমশক্তি জরিপ বলছে, দেশের মোট শ্রমশক্তির প্রায় 41% এখনো কৃষিতে নিয়োজিত। করোনাকালীন সময়ে ব্র্যাকের গবেষণায় উঠে আসে, মাত্র 1.5 মাসে কৃষকের ক্ষতি হয় 56,000 কোটি টাকা। তবে মহামারীর ধকল কাটিয়ে যখন অর্থনীতি কিছুটা গতি পায়, তখন বিশ্ব অর্থনীতিতে আবারও বিপর্যয়ের শঙ্কা ভারী হচ্ছে করোনার দ্বিতীয় ধাক্কায়। বিশ্লেষকরা বলছেন, করোনাকালীন এই ক্ষত কাটিয়ে আগামীতে দেশের অর্থনীতি টেনে তুলতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং এ খাতে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই। গ্রামের মানুষ কৃষিতে, সবজিতে, অন্যান্য ক্ষেত্রে যে সরকার আরো একটু নজর দেয়, তাহলে গ্রামে কর্মসংস্থান তৈরি করা অনেক সহজ হবে এবং যারা আজকে শহর থেকে গ্রামে চলে গেছে তারা নতুন কাজের সন্ধান পাবে। যেহেতু এই করোনাকালীন সময়ে নতুন করে কোনো ফ্যাক্টরি বা ব্যবসা প্রতিষ্ঠান চালু হচ্ছে না, সুতরাং তাদেরকে নতুন করে কোনো শিল্পে নিয়োগের কোনো সুযোগ থাকছে না। আমরা মনে করি এখানে কৃষি একটি বড় ভূমিকা পালন করতে পারে। করোনার দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় নগদ ভর্তুকি, কৃষিপণ্য মূল্য কমিশন গঠন, দুর্যোগকালীন কৃষি বাজার ও মূল্য ব্যবস্থাপনার জন্য বহু মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে যেন আমরা সব ধরনের খাদ্য যতটুকু সম্ভব নিজেরাই উৎপাদন করি এবং এটার জন্য যা যা সমর্থন প্রয়োজন সেটা আমাদেরকে যোগান দিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। তরুণদের উদ্ভাবনীমূলক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কৃষিখাতে বাড়তি উৎপাদন সম্ভব, যা করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সম্মেলনের প্রায় 1 বছর পর ঘোষণা হলো যুবলীগের 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। প্রেসিডিয়াম সদস্য থেকে সদস্য পদে এসেছে অনেক নতুন মুখ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দীর্ঘ 7 বছর পর গেল বছরের 23 নভেম্বর অনুষ্ঠিত যুবলীগের 7ম সম্মেলনে সংগঠনের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শাম পরশ এবং মাইনুল হাসান খান নিখিল। আমি সম্পূর্ণ সততার সঙ্গে এই দায়িত্বগুলো পালন করব।
অবশেষে প্রায় 1 বছর পরে ঘোষিত হলো যুবলীগের বহুল আলোচিত পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন 16 জন, যুগ্ম সাধারণ সম্পাদক 5 জন। এছাড়া সাংগঠনিক সম্পাদক 9, সহসম্পাদক 37, উপসম্পাদক 21 এবং নির্বাহী সদস্য পদ পেয়েছেন 46 জন। প্রেসিডিয়ামে এসেছেন এফবিসিসির সভাপতি শেখ ফজলে ফাহিম, বিসিবি পরিচালক শেখ সোহেল, এমপিদের মধ্যে নিক্সন চৌধুরী, সেলিম আলতাফ জজ, জুয়েল আরং। অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে 5 জনের মধ্যে আছেন শেখ ফজলে নাইম ও সাংগঠনিক সম্পাদক পদে এসেছে সাবেক ছাত্রনেতারা। আইন বিষয়ক সম্পাদকে জায়গা পেয়েছেন ব্যারিস্টার সুমন। নির্বাহী 46 সদস্যের মধ্যে আছেন নাজির রহমান মঞ্জুর ছেলে, অর্থনীতিবিদ আশিকুর রহমান শান্ত। নতুন কমিটিতে বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা। বয়স 55 বছরের বেশি হয়, বাদ পড়েছেন 70 জনের বেশি। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অ্যারিজোনার পর জর্জিয়াতেও জয় পেয়েছেন জো বাইডেন। এর মধ্য দিয়ে 306টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক বিরাট জয় পেলেন এই ডেমোক্রেট নেতা। আর 50টি অঙ্গরাজ্যের ভোট গণনার পর ট্রাম্পের ঝুলিতে পড়েছে 232টি ইলেকটোরাল ভোট। এই ঘটনায় পরাজয় মানবেন না বলে গো ধরে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখেও শোনা যাচ্ছে নরম সুর। এদিকে দেরিতে হলেও জো বাইডেন ও কামলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে চীন। আসমাতুল ডেস্ক রিপোর্ট। অবশেষে পরাজয় মানতেই হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মামলা, অভিযোগ সহ নিজের জয় নিশ্চিত করার সব সমীকরণই ভেস্তে গেছে তার। কারণ শেষ ভরসা অ্যারিজোনা ও জর্জিয়াতেও জো বাইডেনের কাছে পরাস্ত হয়েছেন তিনি। 1992 সালের পর প্রথম জর্জিয়াতে ডেমোক্রেটদের কাছে ধরাশায়ী হল রিপাবলিকানরা। 2 অঙ্গরাজ্যের 27টি ইলেকটোরাল ভোট জিতে ডেমোক্রেট বাইডেন রিপাবলিকান ট্রাম্পের বিপক্ষে এক বিশাল জয় পেয়েছেন। যদিও গেল শনিবারই ম্যাজিক ফিগার 270টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বাইডেন। আর নর্থ ক্যারোলাইনার 15টি ইলেকটোরাল ভোট জিতে ট্রাম্প পেয়েছেন মোট 232টি ভোট। এর মধ্য দিয়ে 2016-র মতো 2020-এ এসেও একই ইলেকটোরাল ভোট নিয়ে জয় পরাজয় নির্ধারিত হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। তবে সে সময় ট্রাম্প পেয়েছিলেন 306টি এবং পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 232টি ইলেকটোরাল ভোট। এই ঘটনায় হোয়াইট হাউসে নিজেকে আরও 4 বছর ধরে রাখার সব রাস্তা বন্ধ হয়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের। তাই তো ওই দিনই এক সংবাদ সম্মেলনে পরাজয় মেনে নেয়ার খানিকটা আভাস দিলেন তিনি। এখনো লকডাউন দেওয়ার কথা ভাবছি না আমি, তবে পরবর্তীতে প্রশাসন এসে কি করে সেটা তাদের বিষয়। আর আমি প্রেসিডেন্ট থাকবো কিনা তা সময় বলে দিবে। এদিকে অবশেষে জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত 46তম প্রেসিডেন্টকে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান অভিনন্দন জানানোর 24 ঘন্টা না পেরোতেই শুক্রবার শি জিনপিং সরকার অভিনন্দন জানিয়েছে জো বাইডেন ও কামালা হ্যারিসকে। আসমাতুলি, নিউজ 24। নির্বাচনের জালিয়াতির প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছে তার সমর্থকরা। শনিবার ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 3 নভেম্বরের নির্বাচনে পরাজয় স্বীকার না করে ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ে নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর তাকে সাহস দিতেই এই বিক্ষোভ সমাবেশ করেছে ট্রাম্প সমর্থকরা। পূর্বঘোষিত এই বিক্ষোভ র্যালির আয়োজকরা বিভিন্ন স্থানে এক এক নামে আন্দোলন পরিচালনা করেছেন। কোথাও মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন মার্চ ফর ট্রাম্প, আবার কোথাও স্টপ দ্য স্টিল নামে আখ্যা দিচ্ছেন তারা। ওয়াশিংটনে আয়োজিত সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলে অংশ নেয় কয়েক হাজার আন্দোলনকারী। এদিকে বামপন্থী কয়েকটি গ্রুপ ট্রাম্পের সমর্থকদের ওই র্যালির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিলেও কোথাও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা সুবিধা করতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলায় এরই মধ্যে হেরে গেছে রিপাবলিকান প্রচারণা শিবির। এই অবস্থায় তার সমর্থকরা শনিবার যখন রাস্তায় নেমে বিক্ষোভ করছিল, তখন ট্রাম্প নর্দার্ন ভার্জিনিয়াতে ন্যাশনাল ক্লাবে গলফ খেলছিলেন। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে নানামুখী কাজের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এদিকে মিয়ানমারে অং সান সূচি পুনরায় নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন এ.কে আব্দুল মোমেন। তাদের নিজেদের স্বার্থের কারণেই
আমাদের দেশে তারা আরো অধিকতর ইনভেস্টমেন্ট, কারণ বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। এইখানে তাদের কোম্পানিগুলো আসবে তাদের নিজের গরজে, তাদের টিকে থাকার জন্য। রাজধানীর বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। শনিবার উত্তরার 7টি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ সময় লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসি। আরো জানাচ্ছেন মারুফা রহমান। শনিবার উত্তরায় কয়েকটি ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স, মেয়াদ উত্তীর্ণ আর অনুমোদনহীন ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময় 7টি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যান্সার এবং হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ। লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসিও। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। বেশ কিছু আনরেজিস্টার্ড মেডিসিন এটা পেয়েছি, ডেট এক্সপায়ারি মেডিসিন আমরা পেয়েছি এবং কিছু নকল টাইপের ওষুধ এগুলো আমরা পেয়েছি। তো তাদের এগেনস্টে আমরা ড্রাগ আইনে অ্যাকশন নেব, আমরা এক্সপ্লেনেশন কল করব, তারা উত্তর দেবে। উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তার এগেনস্টে আমরা ড্রাগ কোর্টে মামলা করবো। ইনফ্যাক্ট মহাপরিচালক জানান, ফার্মেসির লাইসেন্স বাতিল সহ 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা 10 বছরের কারাদণ্ড হতে পারে অপরাধীদের। আমরা বেশ কয়েকটা ফার্মেসিতে আমরা দেখলাম যে সেখানে ড্রাগ লাইসেন্সই নাই তাদের এবং কোনো ফার্মাসিস্ট নাই। এভাবে তারা কিন্তু বেশ বড়সড় একটা ওষুধের দোকান তারা চালাচ্ছে। এটা একটা সম্পূর্ণরূপে অবৈধ। এবং আপনারা দেখেছেন যে আপনাদের সামনে আমরা এই দোকানটা, এটার নাম হচ্ছে বাংলাদেশ সার্জিক্যাল ফার্মেসি, এটা কিন্তু আমরা বন্ধ করে দিলাম এবং সিলগালা করে দিলাম। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ চলছে। 14 মামলায় 32 জনকে আটকের প্রতিবাদে বিএনপি মহাসচিবের অভিযোগ, সরকার তাদের এজেন্টদের দিয়ে বাস পুড়িয়েছে। আর ওবায়দুল কাদের বলছেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাইছে। এই ঘটনায় জড়িতদের পরিচয় মিলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আলী তালুকদারের প্রতিবেদন। গত বৃহস্পতিবার রাজধানীর অন্তত 8টি স্থানে বাসে অগ্নি সংযোগের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে আওয়ামী লীগ ও বিএনপি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এর পরপরই রাজধানী থেকে আটক করা হয় বিএনপির 30 জনের বেশি নেতাকর্মীকে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের এজেন্টরাই বাস পুড়িয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আমরা তীব্র ভাষায় এই নাশকতার নিন্দা করেছি, আমরা কার্যকর করেছি এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না। রাজশাহীর বাগমারায় এক দলীয় সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি তার প্রতিশোধ নিচ্ছে বাস পুড়িয়ে। কর্মসূচি নামে জনগণের শান্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে এর সমুচিত জবাব দেবে। কোনো অপশক্তিকে জনজীবন সম্পদের ক্ষতি করতে আমরা দেব না। এদিকে ডিএনপির মুখপাত্র জানিয়েছেন, দাহ্য পদার্থ, ককটেল সহ গ্রেপ্তারকৃত ও জড়িতদের দলীয় পরিচয় মিলেছে। তাদের সহযোগী কারা ছিল এবং তারা কাদের নির্দেশনায় তারা এই কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যতটুকু তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে এবং আমরা দলীয় পরিচয় যাই থাকুক না কেন আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে আছি। একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসি ক্যামেরা দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে আমরা অনেকগুলোকে আমরা চিহ্নিত করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্টভাবে তৎপর রয়েছে। আধুনিক সময়ে এই অগ্নিসন্ত্রাস কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাসের রাজ্য। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। কাউন্সিল নিয়ে অস্থিরতা বাড়ছে হেফাজতে ইসলামে। প্রয়াত আমির আল্লামা
আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে তার পরিবার। একমত প্রকাশ করে ঢাকা ও চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে কাউন্সিল বন্ধের আহ্বান জানিয়েছেন হেফাজতের একাধিক নেতা। অন্যদিকে কাউন্সিল আয়োজনের পক্ষে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, কয়েকজন নায়েবে আমিরকে আমন্ত্রণ না জানানোর ইস্যু তুলে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা চলছে। শেখ জায়েদকে সঙ্গে নিয়ে বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গেল সেপ্টেম্বরে মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি। এর 2 মাসের মাথায় স্পষ্ট হয়ে উঠল সংগঠনটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অসুস্থ এবং বয়োবৃদ্ধ আল্লামা আহমদ শফিকে অবরুদ্ধ করে কার্যত হত্যা করা হয়েছে বলে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার শ্যালক। দাবি জানান বিচার বিভাগীয় তদন্তের। হযরতের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি পরিবার থেকে একাধিকবার বলা হলেও সরকারের প্রশাসন বা হেফাজতের বর্তমান দায়িত্বশীল কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আহমদ শফির পরিবারের এই দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে এদিন বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। কাউন্সিল আহ্বান একতরফা এবং নিয়মতান্ত্রিক হয়নি বলেও অভিযোগ করা হয়। অবিলম্বে আল্লামা শাহ আহমদ শফির এই শাহাদতের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন ও আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির চরম বিরোধী ভান্ডারীদের মাধ্যমে এই মহলটি এখন হেফাজত দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে। যদিও হেফাজতের সাংগঠনিক সম্পাদক বলছেন, কয়েকজন নায়েবে আমিরকে দাওয়াত না দেওয়ার ইস্যু তুলে কাউন্সিল বন্ধে এসব করা হচ্ছে এবং ওনারা দাওয়াত পাওয়ার আগেই তো মিডিয়ার মধ্যে হইতে শুরু করে দিচ্ছেন। এখন ওনারা নিজেরাই তো দাওয়াত না পাওয়ার কারণগুলো নিজেরাই সৃষ্টি করে ফেলছেন। হেফাজতে ইসলামের কাউন্সিল ডাকা হয়েছে বর্তমান মহাসচিব জুনায়েদ বাবুনগরীর নির্দেশে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আল্লামা শফির মৃত্যুর পর আজ প্রথম হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে হাটহাজারী মাদ্রাসায়। এই মুহূর্তে চলছে সেই প্রস্তুতি। আমরা সরাসরি সেখানে যুক্ত হব। সেখান থেকে আরও তথ্য জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। কাউন্সিলের প্রস্তুতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন, কি কি দেখছেন সেখানে। জায়েদ। ধন্যবাদ আফসার উদ্দিন। আমি আছি চট্টগ্রামের হাটহাজারী। এটি হচ্ছে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এই মাদ্রাসায় সকাল 10টা থেকে প্রতিনিধি সম্মেলন, যেটিকে কাউন্সিল বলা হচ্ছে, এই কাউন্সিলটি শুরু হবে। এর মধ্যে কিন্তু সারা দেশ থেকে প্রতিনিধি যারা আছেন, হেফাজতে ইসলামের মুরব্বী যারা আছেন এবং দায়িত্বশীল যারা আছেন, তারা কিন্তু এর মধ্যে এখানে অনেকে পৌঁছে গেছেন এবং অনেকে আসছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি, একটু পরপরে অনেকে আসছেন এবং এই প্রতিনিধি সম্মেলন স্থলে তারা পৌঁছচ্ছেন। আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর হেফাজতের প্রতিষ্ঠার কালীন যেই সদস্যরা ছিলেন, এর পরে কিন্তু আর কোনো কমিটি হয়নি। এটি আজকে হয়তো নতুন কমিটি হয়ে যাবে, নতুন কমিটি ঘোষণা হবে। সেটি উপলক্ষেই কিন্তু বেশ আয়োজন এখানে রয়েছে এবং সকাল 10টায় এটি শুরু হবে। আমাদেরকে গণমাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দুপুর 12টা থেকে 1টার মধ্যে বিস্তারিত কি হলো না হলো এগুলো আমাদেরকে জানাবেন। তবে এই মুহূর্তে আমার সঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রয়েছেন মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আজকের আয়োজন সম্পর্কে একটু জানাবেন, আপনাদের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে নতুন নেতৃত্ব সৃষ্টি, যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা আমির মরহুম শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির এন্তেকালে আমিরের যে পদ শূন্য হয়েছেন, এটাই আজকে ওই জায়গার মধ্যে আমির নির্বাচিত হবেন এবং একটি কেন্দ্রীয় কমিটি আজকে গঠন হবে। ইতিমধ্যে আমাদের 5 শতাধিক আজকের সম্মেলনের প্রতিনিধি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দফতর এখানে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ যথাসময়ে সকাল 10টা থেকে নিয়ে আমাদের এই কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছেন এবং কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলার অনিয়মের সুযোগ নেই। আপনারা স্বেচ্ছাসেবকদেরকে আমরা দেখতে পাচ্ছি, কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং প্রশাসনেরও সহযোগিতা নিচ্ছেন কিনা?
আমরা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন, সাংবাদিক ভাই আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের প্রায় 2 শতাধিক স্বেচ্ছাসেবক বাহিনী যারা বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার জন্য মেহমানদের জন্য নিয়োজিত রয়েছেন। শান্তিপূর্ণভাবে আজকের এই কাউন্সিল ইনশাআল্লাহ যথাসময়ে সম্পন্ন হবে। আমাদের অতিথিবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সঙ্গে আজকের কর্মসূচি সম্পর্কে তিনি জানাচ্ছিলেন। তো 10টায় হচ্ছে এই কর্মসূচিটি তাদের শুরু হবে, প্রতিনিধি সম্মেলন। এর মধ্যে 5 শতাধিক প্রতিনিধি এখানে পৌঁছে গেছেন। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরও বিস্তারিত জানাতে পারবো। আফসার। জায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী শেখ জায়েদ যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের হাটহাজারী থেকে। জানাচ্ছিলেন আল্লামা শফির মৃত্যুর পর আজ প্রথম হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে তিনি যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি সহ 75-এর 15ই আগস্টে নিহত সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যুবলীগ নেতাকর্মীরা। এ সময় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ পূর্ণাঙ্গ কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সামনের সকল চ্যালেঞ্জ বা সকল নেতিবাচক উপকরণ অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের যে উন্নয়ন সাধন হতে যাচ্ছে এই দশকে, তো সেইগুলো গতিশীল করার জন্য এই যুবলীগ 100% প্রস্তুত। স্বাস্থ্যবিধি মেনেই মন্দিরে মন্দিরে উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব কালী পূজা। একই সাথে আলোকসজ্জার মাধ্যমে এদিন উদযাপন করা হয় দীপাবলি। শনিবার সন্ধ্যা থেকে মন্দিরে মন্দিরে আলোকসজ্জার মাধ্যমে দীপাবলির রাত উদযাপন করেন ভক্তরা। এদিন বাড়িতে বাড়িতেও মোমবাতি প্রজ্বলন করে দীপাবলি পালন করা হয়। পুরাণ মতে সকল অন্যায় অত্যাচার দূর করতেই এদিন মা কালীর মর্তে আগমন ঘটে, আর সকল অন্যায় দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য এই দীপাবলির আলোক প্রজ্বলন করা হয় বলে জানান মন্দিরে আসা ভক্তরা। এই যে মহামারী, এই মহামারী থেকে যেন আমরা সবাই মুক্তি হতে পারি, মুক্ত লাভ করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা আমাদের এই বছরে। অশুভ জিনিস দূর হয়ে যাতে শুভ হয়, অন্ধকার থেকে যেন আমরা আলোর পথে আসতে পারি, এটাই আমাদের কামনা আর কি। সকাল থেকে আমরা উপোস, এখনো পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা উপোস ভাঙবো না। এবছর 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস TOYP অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য এই পুরস্কারে ভূষিত হন সাফওয়ান সুবহান। শনিবার রাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করে তরুণ ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেখানে সাফওয়ান সুবহান সহ 10 জন খ্যাতনামা তরুণ নেতৃত্বকে TOYP অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন শেখ তন্ময় MP, ক্রিকেটার আকবর আলী, আন্তর্জাতিক খ্যাতিমান গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ, এনভাই গ্রুপের পরিচালক তানভীর আহমেদ, জনপ্রিয় গায়ক হৃদয় খান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক নবনীতা চৌধুরী, 10 মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল কবির। অ্যাওয়ার্ড পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে যেয়ে সাফওয়ান সুবহান বলেন, আমাদের যে সম্মানটা দেওয়া হয়েছে তাতে আমরা দেশ ও জাতিকে আরও বেশি সেবা দিতে উৎসাহ পাব। Inspirational towards the youth community of Bangladesh, যে আমরা we are excelling and আমাদেরকে যে রেকগনিশনটা দেওয়া হচ্ছে, it will give us more inspiration to do better for our nation. সকলের যে চেষ্টাটার যে ফলটা সেটা আমরা ধরেন কিছুটা খুঁজে পাচ্ছি আজকে। আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের মতন আরও যারা আসবে কিংবা আমাদের দেখে যারা আরও কাজ করতে আগ্রহ হবে তাদের জন্য আরও যেন প্রত্যাশা, আমাদেরকে দেখে যেন প্রত্যাশাটা বাড়ে কিংবা ভালো কাজ করার ইচ্ছা থাকে।
দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,173। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,795টি। এর মধ্যে নতুন শনাক্ত 1,531। এ পর্যন্ত মোট শনাক্ত 4,30,496। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,462 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,47,849 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় করোনায় রোগী শনাক্তের হার 12.98%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 17.03%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.80%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে গেল এক সপ্তাহ ধরে করোনা ভাইরাস সংক্রমণের রেকর্ড গড়ে চলেছে। দেশটিতে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,57,000-এর বেশি মানুষ, মৃত্যু হয়েছে 1,260 জনের। বিশেষজ্ঞরা বলছেন আগামী এক বছরে আরও 1 লাখ মানুষের মৃত্যু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। কিন্তু করোনার এমন পরিস্থিতিতেও লকডাউনে যাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন আগামী এপ্রিল নাগাদ সবার কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে যাবে। সারা বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,43,00,000, আর মোট প্রাণহানি হয়েছে 13,17,000-এর বেশি মানুষ। এদিকে সংক্রমণ আরও বাড়তে থাকায় রেড জোনের আরও আওতা বাড়িয়েছে ইতালি সরকার। এদিকে ইউরোপের বেশিরভাগ দেশে লকডাউন জারি থাকলেও কমছে না ভাইরাসের সংক্রমণ। ফ্রান্সকে টপকে একদিনে ইতালিতে সর্বোচ্চ 37,000 মানুষ আক্রান্ত হয়েছে। এই অবস্থায় দেশটির বিভিন্ন স্থানে জারি করা রেড জোনের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে গুইসেপ কন্তে প্রশাসন। দিনাজপুরের শেখ রাসেল জাতীয় উদ্যানের আশুরা বিলের জমি দখল করে ধান চাষের অভিযোগ উঠেছে। পানি নিষ্কাশনের জন্য পার্শ্ববর্তী হরিপুর গ্রামের লোকজন ক্রস ড্যাম কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিলের জীববৈচিত্র্য। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও আশুরার বিলকে মাছের অভয়াশ্রম করার দাবি স্থানীয়দের। উদ্যান কর্তৃপক্ষ বলছে সরকারি সম্পদ বিনষ্ট ও দখলদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফখরুল হাসান পলাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান। 2000 একরের এই উদ্যানে শালবনের পাশাপাশি রয়েছে প্রায় 600 একরের একটি জলাশয়, যা স্থানীয়দের কাছে আশুরার বিল নামে পরিচিত। জীববৈচিত্র্য রক্ষায় আশুরার বিলের পানি ধারণের জন্য গেল বছর একটি ক্রস ড্যাম নির্মাণ করে উপজেলা প্রশাসন। সম্প্রতি জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী হরিপুর গ্রামের লোকজন ধান চাষের লক্ষ্যে পানি নিষ্কাশনের জন্য ক্রস ড্যামের কিছু অংশ কেটে ফেলেন। বিল কোনোদিন জমি হয় না, সেখানে ধানও হয় না। বিল তো বিলই, সেখানে মাছ চাষ হবে। বনবৈচিত্র্য যেন ঠিক থাকে, কোনো প্রকার যেন সামাজিক অসুবিধা তৈরি না হয়, এই জন্যই আমরা এই জায়গাটাকে পুনরুদ্ধারের জন্য বিনীত নিবেদন জানাচ্ছি। যদিও হরিপুর গ্রামের বাসিন্দারা বলছেন তারা দীর্ঘদিন ধরে এই বিলে ধান চাষ করে আসছেন। ক্রস ড্যামের কারণে তাদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। এখানে কোনো ক্রস ড্যাম থাকবে না, এখানে মুক্ত জলাশয় থাকবে। শুষ্ক মৌসুমে এটা আমরা ধান চাষ করি আর কি, কিন্তু বর্তমানে এই বাদ দিলে আমাদের এই ক্ষতিটা হচ্ছে। আমরা ধান চাই, বাদ চাই না, আর হলো উন্মুক্ত পানি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন উদ্যান সরকারি সম্পত্তি, কেউ দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আশেপাশে ব্যক্তিগত জমি আছে কিনা তার সপক্ষে কাগজ তাদেরকে চাওয়া হয়েছিল, কিন্তু তারা দেখাতে পারেনি। আশুরা বিলের বাঁধের সংস্কার চাই, এটা আমাদের সরকারি সম্পত্তি, আমরা এটা রক্ষা করব। 2010 সালে উদ্যানটিকে শেখ রাসেল জাতীয় উদ্যান ঘোষণা করে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রংপুর অঞ্চলে পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার সংবাদে। এবছর রংপুরে আমন ধানের উৎপাদন কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে?
আফসার, আপনাকে ধন্যবাদ। আর একদিন পরে অর্থাৎ আগামীকালই নবান্ন উৎসবে মেতে উঠবে রংপুর অঞ্চলে কৃষক কিষানীরা। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু পুরোদমে শুরু হয়েছে ধান কাটা এবং কাটা মারাই এবং বাড়িতে নিয়ে যাওয়া শুরু হয়েছে। আর একটি বিষয় বলে রাখি, এই বছরে দফায় দফায় বন্যার কারণে ফলন কিছুটা বিঘ্ন ঘটলেও দাম ভালো পেয়ে ইতিমধ্যে কৃষকের মুখে হাসি ফুটেছে। আর রংপুর অঞ্চলে প্রায় 8,23,000 হেক্টর জমিতে এই চাষাবাদ হয়েছে। এবং আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই। আপনারা ধান কাটছেন, তো এই ধান কাটায় তো আপনারা ফলন কেমন পেয়েছেন এবং দাম পেয়ে আপনারা খুশি কিনা? ফলন তো একটু কম হয়েছে, হ্যাঁ, দামের দিকে একটু আগাইছে। তা বন্যার কারণে এবার ধানটা সুবিধা হয় নাই, বুঝছেন, সেই তখন কৃষক একটু দুঃখিত। আর আবাদ এবার যেভাবে হয়েছে খুব শর্টের মধ্যে আছে সংসারে আমাদের। আগামীকালই তো নবান্ন উৎসব, তো আপনাদের কেমন আয়োজন করছেন? আর কি একটু আসছি, মোটামুটি ভালো করছি। বাসায় নতুন ধানের ভাত খাবো, হ্যাঁ, পোটাও পিলাও করবে, তা খাবো। এই ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন কৃষকের সাথে, তারা বলছেন যে নতুন ধানের মৌব গন্ধে কালকে নবান্ন উৎসব মেতে উঠবে। অর্থাৎ কালকে নতুন ধানের ভাত কিষানীরা খাবে এবং পিঠাপুলিতে ভরে উঠবে প্রতিটি অর্থাৎ গ্রামের ঘরবাড়ি গুলোতে ধান নিয়ে যাচ্ছে কৃষকরা এবং চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। আর ধান কাটা কিন্তু রংপুর অঞ্চলে পুরো দমেই চলছে। তো এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আফসার আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মানিক যুক্ত হয়েছিলেন রংপুর থেকে, জানাচ্ছিলেন আমন ধানের উৎপাদন এবং ধান কাটা এবং মাড়াইয়ের সম্পর্কে বিস্তারিত তথ্য। আবার আন্তর্জাতিক খবর। আবারও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা। উভয় দেশের সংঘর্ষে 19 জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তবে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে এই হামলার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। জম্মু কাশ্মীরের উড়ি সীমান্তে শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের পর শনিবার সকালে রাজস্থানের পাকিস্তান সীমান্তে সেনাদের সাথে দীপাবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় পাকিস্তানকে দিলেন কড়া ইঙ্গিত। সীমা পর রহকর সীমান্তে যদি আমাদের কেউ পরীক্ষা করার জন্য আঘাত করে থাকে তার উপযুক্ত জবাব আমরা দেব। ও দেশ মে এক বিশ্বাস কা বাতাবরণ বানাতা হ্যায়। পাকিস্তানের হামলার সমালোচনা করেন রাহুল গান্ধীও। এক টুইট বার্তায় তিনি জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই পাকিস্তানের আসল চেহারা প্রকাশ পায়। এদিকে হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে পাকিস্তান। তাদের দাবি, বিনা কারণে হামলা চালিয়েছে ভারত। এই ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিককে ডেকে এই হামলার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। উড়ি সীমান্তে শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অন্তত 19 জনের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে 8 পাকিস্তানি সৈন্য, 5 ভারতীয় সেনা, 6 জন সাধারণ নাগরিক রয়েছে বলে জানা গেছে। মাসুদ রানা, নিউজ 24। এবারে খেলার খবর। অনুষ্ঠিত হলো শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সাধারণ সভা। 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত ক্লাবের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি সভায় পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন ক্লাব কর্মকর্তারা। আগামী 14 দিনের মধ্যে নতুন করে নির্বাচন কমিটি গঠন করার পাশাপাশি কমিটি গঠনের 1 মাসের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এই সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। এছাড়াও ক্লাবের বর্তমান কমিটি সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ ও স্থায়ী সদস্যরা। সভা শেষে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের অধীনে একটি ক্রিকেট ক্লাব চালু করার ঘোষণা দেন ক্লাবটির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। এবার বিনোদনের খবর। প্রযোজকদের হাতে নতুন সিনেমা থাকলেও তা মুক্তি না দেয়ায় দর্শক সংকটে স্থায়ীভাবে সিনেমা হল বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। যদিও লগ্নিকৃত টাকা ফেরত না আসায় শঙ্কায় প্রযোজকরা সিনেমা মুক্তি দিতে নারাজ। তবে তাদের দাবি, এই সংকট কাটাতে এখন ভরসা আমদানি সিনেমা।
এমন বাস্তবতায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে এই বৈঠকে দুই সংগঠনের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের বিষয়ে ঐকমত্যে এসেছেন। আশ্বাস মিলেছে সিনেমা আমদানিরও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 7 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে গত 16 অক্টোবর থেকে হল খোলার অনুমতি দেয় সরকার। কিন্তু 1 মাসে আলোর মুখ দেখে মাত্র 2টি সিনেমা। বেশিরভাগ হল মালিক সাহসী হিরো আলম দিয়ে প্রেক্ষাগৃহ খুললেও লাভের মুখ দেখেনি কেউ। হল মালিকদের অভিযোগ, প্রযোজকদের হাতে 20টির বেশি চলচ্চিত্র থাকলেও তা মুক্তি না দেওয়ায় এমন সংকট। দাবি তুলেছেন সিনেমা আমদানির। প্রচারের কোনো কমতি রাখি নাই। অডিও ক্যাসেট বানাই না, অ্যাডভার্টাইজ করলাম, খুব ভালোভাবে প্রচার করলাম, কিন্তু দর্শক আসলো না। পরবর্তীতে বাধ্য হইলাম আবার বন্ধ করে দিতে। ইন্ডিয়ান ছবি সীমিত আকারে হইলো আনার সুযোগ দেন। ভারতীয় ছবির আকর্ষণে হইলো দর্শক ঘর থেকে সিনেমা হলে আবার ফিরাত আসবে। হলিউডের ছবি আসতেছে, কিন্তু হলিউডের ছবি থেকে কিন্তু ভারতীয়, হিন্দি, বাংলা যে অবাধে ছবি যদি আসে তাহলে এই ট্রেডটা কিন্তু টিকে যাবে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতির দাবি, লগ্নিকৃত টাকা ফেরত না আসার শঙ্কায় হলে সিনেমা মুক্তি দিতে নারাজ প্রযোজকরা। প্রযোজকরা উৎসাহিত হচ্ছে না, কারণ হচ্ছে যে তারা তাদের উপযুক্ত রেন্টাল পাবে কিনা, তাদের উপযুক্ত দাম পাবে কিনা ছবির, সেই বিষয়ে কনফিউশন আছে। হল খোলার পর সিনেমার সংকট নিয়ে প্রযোজক ও হল মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই দুই সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আমরা যদি পারি প্রযোজকদের বুঝায় টুজায়া তার ছবি রিলিজ করার জন্য এবং রিলিজের একটা শিডিউল তৈরি করতে পারি, তাহলে অন্তত বর্তমান অচল অবস্থাটা কেটে যাবে। আপৎকালীন সময়ের জন্য যদি চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়, আমাদের সেখানে কোনো আপত্তি থাকার কথা না। যদিও আগে চলচ্চিত্রের এই সংগঠনগুলোই আমদানি সিনেমার বিপক্ষে কথা বলেছিলেন। করোনার ধাক্কায় পঙ্গু ইন্ডাস্ট্রি যখন কমায়, তখন আমদানি সিনেমা কি পারবে চলচ্চিত্রের সুদিন ফেরাতে, সেটি এখন দেখার অপেক্ষা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। গ্রামগঞ্জে শীতের পোশাক গায়ে জড়াতে শুরু করেছেন মানুষ। শীতের আমেজ জানান দিয়ে অতিথি পাখির আগমনে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও। বড় সারস, সরালি, পিচার্ড, ফ্লাইপ্যাচার সহ নানা নামের পাখির মেলা শাপলা ফুলের মাঝে। ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকায় উপযুক্ত পরিবেশ পেয়েছে যেন পাখিগুলো। নাজমুল হুদার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ প্রকৃতির জন্য বেশ নামডাক রয়েছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। সেই ক্যাম্পাসে সবুজের সমারোহে এখন মিশেছে আবাসিক ও অতিথি পাখিরা। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জলাশয়গুলোতে এখন তাদের সরব উপস্থিতি। করোনা সংকটে গেল মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ। এর মাঝে বর্ষায় গাছপালাও পেয়েছে নতুন রূপ। সব মিলিয়ে কোলাহল মুক্ত জাহাঙ্গীরনগরের পরিবেশ এখন পাখিদের কাছে স্বর্গতুল্য। এই এলাকা প্লাস জাহাঙ্গীরনগর যে স্টুডেন্টরা আছে, টিচাররা আছে, তারা দেখে সকালবেলা তাদের ঘুমই ভাঙে পাখির ডাকে। আর এবার মানুষের বিচরণ একটু কম হওয়াতে পাখিদের বিচরণ আরো বেড়ে গেছে, সৌন্দর্য বেড়ে গেছে। ক্যাম্পাসে আসা হচ্ছে কোনো কাজে, তো এসে যখন পাখি দেখতে পাচ্ছি, এই সুযোগটা যখন আসছে, তখন অবশ্যই খুব ভালো লাগছে। প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষকরা বলছেন, করোনার কারণে এবার পাখি মেলার আয়োজন নাও হতে পারে, যদিও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার পাখির সংখ্যা বেশি। কোভিড সিচুয়েশনের কারণে এখানে লকডাউন চলছে, তো এই পরিস্থিতিতে আসলে দর্শনার্থীরাও পাখি দেখার জন্য না আসাটাই ভালো, কারণ এখানে এসে যদি সংক্রমণের ঝুঁকি বাড়ে তাহলে সকলের জন্য সেটি ক্ষতিকর হবে। এই পর্যন্ত আমরা 5 প্রজাতির হাঁস জাতীয় পাখি লেকগুলোতে দেখেছি, যেটি সাধারণত অন্যান্য বছরে ডিসেম্বরের শেষের দিকে গিয়ে পাই। রেকর্ড বলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখি আসা শুরু করে 1986 সাল থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টেকসই অর্থনীতির বড় ভরসা হতে পারে কৃষি। অভিমত বিশ্লেষকদের। কৃষিভিত্তিক শিল্প বাড়ানোর তাগিদ। টেকসই যান্ত্রিকীকরণের সুফল মিলতে পারে উৎপাদন। যুবলীগের বহু প্রতীক্ষিত কমিটির 201 সদস্যের মধ্যে অনেক নতুন মুখ। ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নেতাকর্মীদের। পুনর্গণনাতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা। বাইডেনের রাজপথে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। নতুন প্রশাসনের সঙ্গে নানামুখী কাজের সম্ভাবনা দেখছেন পররাষ্ট্রমন্ত্রী।
ইউএফা নেশনসের এ লিগের ইউক্রেনের বিপক্ষে জার্মানির জয়, অন্য ম্যাচে পর্তুগালকে 0-1 গোলে হারিয়েছে ফ্রান্স। নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় স্থায়ীভাবে হল বন্ধের আশঙ্কা, বিনিয়োগ উঠে না আসার শঙ্কায় প্রযোজকরা সিদ্ধান্ত আসতে পারে আমদানি। এবং অতিথি পাখির কলরবে মুখর জাহাঙ্গীরনগর ক্যাম্পাস, পরিবেশ ভালো থাকায় অন্য বছরের চেয়ে পাখির সংখ্যা বেশি বলছেন প্রাণী বিশেষজ্ঞরা। বিরতিহীন সংবাদ এখন এই পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ।